হাসিনার যে সমস্ত কাজকর্মগুলো একরকম ফেরাউনের সঙ্গে যেন প্রায় 80% মিল আছে। কেন বলেছি? ফেরাউনের রক্তের ভিতরে বৈশিষ্ট্য যেমন যেমন ছিল, ফেরাউনের চরিত্র যেমন যেমন ছিল, ঠিক তদ্রূপভাবে হাসিনার ভিতরে ওই সমস্ত চরিত্রগুলো ফুটে উঠেছে। আমি আপনাকে স্পষ্ট করব, আপনাদেরকে একটা একটা করে আমি স্পষ্ট করছি। একটু লক্ষ্য করেন, হাসিনা যখন পালিয়ে যাচ্ছিল এই সময়ের বিষয়টা একটু খেয়াল করে দেখেন। এদিকে যেমন ফেরাউন কি করেছিল, সে যখন স্বপ্নে জানতে পারলো যে আমার গদি বা আমার চেয়ার একজন দখল করবে, আমার গদি চলে যাবে, তখন সে কি করেছিল, তার কাছাকাছি বসতি যারা ছিল তাদের নাম কি? তাদের নাম হলো বনু ইসরাইল। এই বনু ইসরাইলদের সন্তান, বনু ইসরাইল বংশের যারা সন্তান, এই সন্তানদেরকে, যাদের পেটে সন্তান আছে, গর্ভবতী মায়েদেরকে সন্তানের কথা খেয়াল রাখতো, তারা জরিপ করত। একটা একটা মাদেরকে কি করত, তারা জরিপ করত। অমুক জায়গায় অমুক মায়ের পেটে সন্তান আছে, অমুক জায়গাতে অমুক মায়ের পেট অর্থাৎ গর্ভধারিণী হয়েছেন। তো এরকমটা লক্ষ্য করে তারা রাখতো। রেখে দিয়ে তখন কি করেছে, এই সামনে যে সমস্ত গর্ভধারিণী মাদেরকে পেত তারা, তাদেরকে লক্ষ্য রেখে দিয়ে এরপরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো, জানতে যদি পারতো এটা পুরুষ, তাহলে তাকে ধরে দুই পা ধরে কেউ কি করতো, ফেড়ে ফেলে দিত, মানে একদম দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিত। 1 2 নাম্বার, ওই বাচ্চাকে আছাড় মেরে 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 ফেলতো। 3 নাম্বার, এরপরে কি করতো, ওই বাচ্চাকে জীবন্ত কবর দিয়ে দিত। 4 নাম্বার, সেই বাচ্চাকে জবাই করে ফেলতো, মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে শেষ করে দিত। কেন করতো বলেন তো? এটার কারণ হলো তার পদ রক্ষা করার জন্য, গদি বা চেয়ার রক্ষা করার জন্য। এটা যখন হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা, এমন কারিশমা তিনি দেখিয়ে দিলেন। ঠিক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো এবং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান বুদ্ধি করে তিনি একটি বাক্সের ভিতরে বা সন্দুকের ভিতরে তিনি ভরে দিয়ে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে তিনি কি করে দিলেন, নদীতে ছেড়ে দিলেন। তিনি নদীতে বা সমুদ্রে তিনি ছেড়ে দিলেন। সেই পানিটা যখন গিয়ে পৌঁছাচ্ছে, একদম ওই পানির জোয়ারটা যাচ্ছে ফেরাউনের বাড়ির দিকে। ফেরাউনের রাজদরবারের সামনে একটি ঘাট আছে, ওই ঘাটে বিবি আসিয়া অর্থাৎ ফেরাউনের স্ত্রী, সে গোসল করে। ওই গোসল করার সময়ে গিয়ে দেখছে একটা বাক্স, দূর থেকে সুন্দর একটা বাক্স ভেসে আসছে। ওই বাক্স তুলে এনে নিজের বাড়িতে আনলেন। এসে দেখলেন এই বাক্সের ভিতরে একটা সুন্দর ফুটফুটে সন্তান আছে। এই সন্তানই হলো মুসা, যে ফেরাউনের গদি থেকে নামিয়ে দেবে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই আল্লাহ তার পতন ঘটিয়েছিল। আমি আপনাকে বলছি, ফেরাউনের কিছু বৈশিষ্ট্যের সঙ্গে আপনি একটু মিল দেখেন। ফেরাউনের রক্ত যেমন ছিল, ওই বংশের উদ্ভূত রক্ত, বাকি রক্ত মনে হয় সম্ভবত হাসিনার রক্তের সঙ্গে সম্পূর্ণ মিলে গেছে। এখানে এসে মনে হয় ওই রক্ত মিলেছে, কোনো না কোনো কারণগতভাবে তার বংশ হয়তো এখানে পরম্পরা এসেছে, আল্লাহ জানেন। তবে আমি বলতে চাই, এই হাসিনা যে সমস্ত কাজকর্ম করেছে ফেরাউনের সঙ্গে কিভাবে মিলছে দেখেন। সে যখন 5ই আগস্ট 2024 সাল পালিয়ে যেতে বাধ্য হয়, আপনি কি জানেন এর পিছনে কাদের হাত বা কি কারণ এর ভিতরে আছে? এর কারণ আপনি একটু লক্ষ্য করে দেখেন। প্রথমে ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে একটা আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটা, কোটা আন্দোলন কি বিষয়? কোটা আন্দোলন হলো, যারা বাংলাদেশ 1971 সনে যখন স্বাধীন হয়, এই সময়ের পাকিস্তানের সেনাবাহিনীদের কাছ থেকে যারা সশস্ত্রভাবে এবং ওই দেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, পূর্ব পাকিস্তানটাকে বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যারা দেশকে রক্ষা করার জন্য যারা কি করলো, শহীদ হলো, মারা গেল অথবা বেঁচে থাকলো, এরা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পরিবার। এটাকে বলো মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে হাসিনা সরকার চাকরি দেবে বা পরীক্ষায় উত্তীর্ণ করবে। এরকম কত পার্সেন্ট? সেটা হলো 60%। 60% এতটা পরিমাণ। আর বাকি যারা মেধাবী ছাত্র, স্টুডেন্টস যারা আছে, তাদেরকে এই কোটা পর্যায়ে কতটা থাকবে? 40% মাত্র।
আমরা তো পরিষ্কার বলি এ কারণেই, এই কোটা, এদিকে ওর চাকরি, ওর ঘুষ, এই করে করে যে ডাক্তারগুলো তৈরি হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশে চিকিৎসার হাল এখনো পর্যন্ত উন্নত হয়নি এ কারণেই। কারণ তাদের চিকিৎসা ভালো হবে কি করে? তারা কোটা দিয়ে চাকরি দেয়, ঘুষ নিয়ে চাকরি দেয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই কারণ থেকে যখন এদের ফলাফল হয়, তখন তাদের দেশের মানুষ চিকিৎসা করার জন্য আমার ভারতবর্ষে আসে। বাংলাদেশের কিছু মানুষদেরকে দেখা যায় যে আমাদের ইন্ডিয়ান পণ্যগুলো তারা বয়কট করছে। ভাই, আপনারা আমাদের ইন্ডিয়ান পণ্য বয়কট করছেন আমাদের দেশের ক্ষতির জন্য? যদি ইন্ডিয়ান পণ্যই বয়কট করেন না, তাহলে আপনারা ডাক্তার দেখাতে আসেন কেন ভাই? যদি বয়কট করতেই হয় ভাই, তাহলে আপনার বয়কট করা দরকার কি সার্বিকভাবে, আপনার এটা উচিত নয়। আমাদের দেশের প্রতি আপনাদের কাছে আমাদের অনুরোধ, এদেশে বহু মুসলমান আছে, প্রায় 47 থেকে 50% কাছাকাছি এই দেশে মুসলমান বসবাস করে। অতএব ভাই, এই দেশটাকে বর্জন করা, এই দেশটাকে মানে এই দেশের সমস্ত পণ্যগুলোকে বয়কট করা, এটা আপনার অনুচিত কাজ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে দেশের ভিতরে আপনারা যে সমস্ত ব্যক্তিগুলো আপনারা শুরু করেছেন, আপনাদের কাছে বলতে চাই, তারা যে মেধার ব্যাপারটাকে তারা গুরুত্ব দেয়নি এবং তারা মুক্তিযোদ্ধার নাতি নাতনিদেরকে তারা গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা সে এটাকে গুরুত্ব দিয়ে তখন 60% কোটার পক্ষে রেখেছিল, 40% মেধার পক্ষে রেখেছিল। এরপরে এই আন্দোলন নতুনভাবে যখন শুরু হয়, এটা কবে? 2018 সালে এই কোটা আন্দোলন সংস্কারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে। তার মানে কোটাটা আপনারা রেখেছেন 60%, এটাকে সংস্কারের প্রয়োজন, এটা নিয়ে যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা কম বেশি অনেকেই তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলনের পক্ষপাতিত্বে বহু বুদ্ধিজীবী, বহু শিক্ষিত, বহু উলামা সমাজ, বহু আলেমরা তারা অনেকেই এটার সাপোর্ট করেছিলেন এবং সাপোর্ট এখনো করেন। এই কোটাকে তখন কি করে, এই আন্দোলন যখন বারবার হতে থাকে, যেমন বাংলাদেশের একজন ব্যক্তি, ওই ব্যক্তির নাম হলো নূর, এই নূর নামক একজন সন্তান বা ছেলে, এই লোকটা আন্দোলন শুরু করে, নুরুল হক নূর। এই লোকটা আন্দোলন শুরু করে 2018 সাল থেকে। তো সেই সময়ে হাসিনা তখন কি করে, এটাকে রাগের বশে 1 বছরের ভিতরেই রাগের বশে ওটাকে কি করে, ক্লোজ করে দেয়। মানে কোটা কোনো কিছুই থাকবে না, কোটার দ্বারা কোনো চাকরি হবে না, কোটার দ্বারা বা মুক্তিযোদ্ধার বা কোনো কিছু কোটা কিছুই রাখেননি। এটা যখন বন্ধই করে দেয়, মানুষও ঠান্ডা হয়ে যায়, মানুষ আর কিছু জানায় না, কোনো কিছু বলেই না। এমত অবস্থায় এটা আবার নতুন করে শুরু হয় যখন 2024 সালের 5ই জুন যখন বাংলাদেশ হাইকোর্ট থেকে লিখিতভাবে একটা রায় বের হয় যে কোটার পক্ষে 60% কোটা থাকবে আর 40% মেধাদের জন্য কি করা হবে, চাকরি বা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ করা হবে। এই যে চান্স পাওয়ার বিষয়গুলো, চাকরিতে চান্স পাওয়ার বিষয়গুলো, মানুষ তখন এবার ক্ষিপ্ত হয়ে গেল। এবারে মানুষ তখন আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করার পরেই শান্তভাবে, শান্ত মেজাজে মানুষ আস্তে আস্তে আন্দোলন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয়। কিন্তু এই আন্দোলনকে থামানোর জন্য, আন্দোলনকে বন্ধ করার জন্য হাসিনা কি করে, একটার পর একটা ভুল শুরু করে। আন্দোলনকে থামানোর জন্য এরপরে যখন আন্দোলনের দিকে ভিডিও করে সাংবাদিকরা, ওই সংবাদ সংগ্রহ করার পরে আবার হাসিনা এই বেঈমান নামক সরকারের কাছে এসে, হাসিনার সামনে এসে ইন্টারভিউ নেয় যে কোটা সংস্কারের প্রয়োজন আছে, এই ব্যাপারে আপনার মতামত কি? জনগণ চাচ্ছে বা ইউনিভার্সিটি এবং বিভিন্ন রকম কলেজ, বিভিন্ন রকম স্কুল, বিভিন্ন রকম মাস্টার, এরা অনেকেই চাচ্ছেন যে কোটাটা সংস্কারের প্রয়োজন, যেটাতে কোটা সংস্কারের ভিতরে থাকবে অন্তত 5% থাকলে ভালো হয়। তখন হাসিনা আবার সেই পুনরায় রাগের পরিচয় দেয়। একটা কথাই বলে, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলে আপনি হারবেন। তো হাসিনা সেই ভুলটা করলো। সে প্রথম একটা ভুল করেছিল সেই সময়,
মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা চাকরি করবে না তো রাজাকারের নাতি নাতনিরা চাকরি করবে? এই কথা সে যখন বলে, তার মানে এই কথা থেকে একটা যুক্তি বের হয় কি জানেন? মুক্তিযোদ্ধা যদি ধরা হয়, বাংলাদেশে জনগণ কত? কেউ বলেন 16 কোটি, কেউ বলেন 17-18 কোটি। তো এই 17-18 কোটির ভিতরে সবাই তো মুক্তিযোদ্ধা না। এতে যদি ধরেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা যদি হয়, তো সর্বোচ্চ তাদের বংশ পরিচয় যদি দেখা যায় তাহলে হবে কত? 1 থেকে 2 কোটি হতে পারে। তো এই 1 থেকে 2 কোটি জনগণ এরা মুক্তিযোদ্ধার দলের ভিতরে আছে, কিন্তু আর বাকি জনগণ তাহলে কি সবাই রাজাকারের নাতি নাতনি? এটা জনগণের হৃদয়ে আঘাত লাগে। এটা নিয়ে যখন হয় তখন সকলেই বিশাল একটা আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের বিভিন্ন রকম বাক্য থাকে, তুই কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তো এই কথাটার পরিপূর্ণতা দিক মানুষ এরপরে যখন এই আন্দোলন আর থামানো যায় না, তখন এই থামানো যখন যাচ্ছে না, তখন আস্তে আস্তে মানুষের একটা ক্ষোভ বের হয়ে আসে। এই আন্দোলনের জোশ আস্তে আস্তে বাড়তে থাকে। মানুষ, সর্বস্তরের মানুষ এবার বের হতে থাকে। যারা রাজনৈতিক মানুষ, যারা অরাজনৈতিক মানুষ, যারা ইসলামিক প্রতিনিধি মানুষ, যারা অন ইসলামিক প্রতিনিধি মানুষ, যারা নাস্তিক, যারা আস্তিক, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এবার রাস্তায় বের হয়, আন্দোলনের ঝাঁপিয়ে পড়ে। কেন? এই যে এত জনসংখ্যক মানুষ, এদেরকে মেধার তালিকায় না রেখে এদেরকে ট্যাগ লাগিয়ে দিল রাজাকার। এই কথা বলার কারণে জনগণ একেবারে খেপে গেল। তখন প্রথম ভুল ছিল তার ওই ইন্টারভিউয়ে বাক্য ভুল করা। 2 নাম্বার, তার রেগে যাওয়ার পরে পতনের আবার কারণ দেখেন, সে পতন হতে শুরু হয়েছে। 2 নাম্বার, সে যখন ভুল করতে শুরু করলো ছাত্রদের ওপরে, নিজের রাজনৈতিক একটা দল ইউনিভার্সিটি কলেজ যেটা রাজ করে, ওই দলের নাম হলো ছাত্রলীগ। এই দলদেরকে এবারে লেলিয়ে দেয়। এরা তখন কি করে, বিভিন্ন জায়গাতে জায়গাতে ছাত্র ছাত্রীদের সঙ্গে সংঘর্ষ, খুন, হত্যা, গুম করা এগুলো করতে শুরু করে এবং লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে, যেটাকে বলে মব লিঞ্চিং বলেন। এটা করতে থাকে, মানুষকে ধরে ধরে মারে। এরপরেও যখন জনগণ এই আন্দোলনকে বন্ধ করেন, এবার পুলিশকে নামিয়ে দিল, পুলিশকে গুলির অর্ডার করে দিল। যেমন এই গুলির শিকার হয় আবু সাইদ নামক একজন সন্তান, যে একেবারে বন্দুকের সামনে বুকটাকে চিতিয়ে দিয়ে একদম সম্পূর্ণ বলল, আমাকে গুলি করেন, না হলে আমার দেশকে স্বাধীন করে, আমাদের কোটার সংস্কার করে দেন। এভাবে সে দাবি জানাতে থাকে, ওই বুকের ওপরে গুলি করলো। একটা সন্তানকে খুব নেট দুনিয়ায় আমরা দেখতে পেয়েছি, সন্তানের নাম হলো মুগ্ধ। এই ছেলেটারও দেখা যায়, এই ছেলেটা মানুষকে পানি বিতরণ করছে, এই ছেলেটারও মাথায় গুলি লাগে এবং এই কাজ, এই অন্যায় করে একমাত্র পুলিশ বাহিনীর দ্বারাই করায়। এটা ভুল করেছে কে? এই ভুলটা ছিল সম্পূর্ণ হাসিনার ওপরে বর্তায়। এভাবে করে এই আবু সাইদ এবং মুগ্ধ শুধু যে মৃত্যুবরণ করেছে এমনটা নয়, মারতে মারতে সে 350 ওপরে সন্তান, বাংলাদেশের সন্তানদেরকে, শিক্ষিত সন্তানদেরকে সে হত্যা করে ফেলে পুলিশ বাহিনীর দ্বারাই এবং র্যাব বাহিনীর দ্বারাই, পুলিশ বাহিনীর দ্বারাই এবং কনস্টেবলদের দ্বারাই এবং বিভিন্ন রকম বড় বড় পুলিশ কর্মকর্তাদের দ্বারাই। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এরপরে আরও সে ভুল করতে থাকে। যখন ছাত্র জনতাকে যখন দেখলো যে দমানো যাচ্ছে না, তখন সে কারফিউ জারি করলো। মানে পুরো দেশ সম্পূর্ণ রেড অ্যালার্ট, রাস্তায় বের হওয়া যাবে না, কোনো কিছু হাঁটা চলা করা যাবে না, কোনো প্রয়োজনে রাস্তায় বের হওয়া যাবে না। বের হলেই পুলিশ তাকে সম্পূর্ণ আন্দোলনকারী এটা মনে করেই তাকে তুলে নিয়ে জেলখানায় ভরে রাখবে। আবার সেটার নাম দেওয়া হচ্ছে এটা নাকি নিরাপত্তা। আসলে বলেন তো, এটা কি নিরাপত্তা? আপনি একটু থানায় আসেন, আপনাকে একটু জিজ্ঞাসাবাদ করা হবে, ছেড়ে দেওয়া হবে, এটা নিরাপত্তা? কোনো কারণ নেই, কিছুই নেই, এমনিই তুলে নিয়ে গেলেন, এটাকে নিরাপত্তা বলছেন? জি না, এটা হতে পারে না। এই যে ভুলগুলো তারা করেছিল, এবং এভাবে করে আল জাজিরা নামক একটি সংবাদ মাধ্যম আছে, এই সংবাদ মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে প্রায় 1000-এর উপরে বাংলাদেশের সন্তানদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, বোমা মেরে হত্যা করা হয়েছে, লাঠি দিয়ে মেরে মেরে হত্যা করা হয়েছে, জেলখানায় নিয়ে নির্যাতন করে মেরে মেরে তাকে আহত করা হয়েছে। আর আন্দোলনের উপরে যে কত মানুষকে যে গ্যাস বোমা মেরে যে মানুষকে আহত করা হয়েছে, তার কোনো সীমারেখা নেই।
আমি আপনাকে বলতে চাইছি, স্টুডেন্টদের উপরে যারা শিক্ষার মেরুদণ্ড, যারা জাতির মেরুদণ্ড, যারা জাতির ভবিষ্যৎ, তাদেরকে আপনি পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। এটাই তো আপনার পতনের জন্য যথেষ্ট ছিল। তা আপনি তখনও হার মানেননি, তখন আপনি নিজের মাথাকে নত করেননি। এরপরে সন্তানরা তারা বলল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আপনি তখনও মাথা নত করেননি। তখন আপনি বলছেন না আমি তো ভুল করিনি, আমি ক্ষমা চাইবো কেন? কেমন ধরনের মন্তব্য আপনার? আপনি এটাকে প্রথমেই যখন আন্দোলন যখন শুরু হয়েছে, আপনি পুলিশ নামানোর আগে তাদেরকে নিয়ে বসে আপনি কি করতেন? সমস্যা সমাধান করে নিতে পারতেন। আপনি করেননি, আপনি করেছেন তাদেরকে একেবারে শেষ করে দিয়েছেন। এরপরেই এবারে মানুষ তখন এই ভুলগুলো দেখেন তার কত বেশি হয়ে গেছিল। সে হেলিকপ্টার করে উপর থেকে গ্যাস বোমাটা সে নিক্ষেপ করে এবং সেখান থেকে উপর থেকে যেখানে রাস্তায় রাস্তায় যেখানে মানুষ থাকে সেখানে উপর থেকে গুলি বা ফায়ার করতে শুরু করে। এটা কেমন ধরনের নৈরাজ্য, কেমন ধরনের শিক্ষা আপনার ভিতরে? আপনার ভিতরে ন্যূনতম মানবতা নেই? যে সন্তানরা শান্তির সঙ্গে মিছিল করে, আন্দোলন করে, তাদেরকে গুলি করতে হবে, নির্মমভাবে একেবারে শেষ করে দিতে হবে, পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এটাই ছিল আপনার শিক্ষা? আপনার বাবার আদর্শ তো এমন ছিল না। শেখ মুজিবুর এনার আদর্শের ভিতরে, শেখ মুজিবুর রহমানের আদর্শের ভিতরে এমন আদর্শ ছিল না। তিনি মানুষকে ভালোবাসতেন, জনগণকে ভালোবাসতেন। এটা ইতিহাস বলে, এটা বহু মানুষ এটা বলে থাকে। এই জন্যই তার নাম বঙ্গবন্ধু, এই জন্যই তাকে বলা হয় জাতির পিতা, এই জন্যই ভালোবেসে বলা হয়। মুসলিমদের আকীদা থেকে, মুসলিমদের ভালোবাসা থেকে যে জাতির পিতা বলা হয় তা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ মানুষ তাকে নাম দিয়েছে ভালোবেসে, কিন্তু আপনি সেই সম্মানটাকে রক্ষা করতে পারলেন না। এর কারণে আপনি কি করলেন? আরও ভুল করতে থাকলেন। ছাত্রদেরকে আপনি বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন, জেলখানায় নিয়ে গেলেন, আপনি তাদেরকে রিমান্ডে নিয়ে গেলেন, তাদেরকে আদালতে তুললেন। এমনকি আপনি 9 বছরের শিক্ষার্থী, 11 বছরের শিক্ষার্থী, তাদেরকেও আপনি তুলে নিয়ে গেছেন। এমনকি 17 বছরের শিক্ষার্থীকে আপনি তুলে নিয়ে গিয়ে জেলখানায় তুলেছেন, তাদেরকে আপনি রিমান্ডে নিয়েছেন। এটা আপনার পতনের জন্য যথেষ্ট ছিল না? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে শেখ হাসিনার যে সমস্ত ভুলগুলো ছিল, আরও দেখেন ইন্টারনেট বন্ধ করেছে ছাত্রদেরকে দমানোর জন্য। বাংলাদেশের জনগণকে সে দমানোর জন্য কি করেছে? চারিদিকে মানুষের হয়রানি শুরু করেছিল, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে গুম করা শুরু করলো, জিজ্ঞাসাবাদ শুরু করলো। এরপরে আসি, ওই জনগণ কিন্তু শেখ হাসিনাকে নাম দিয়েছিল জননেত্রী। অথচ শেখ হাসিনা কি করলো? জনগণের সরকার হওয়া বাদ দিয়ে, জনগণের উপরে দরদ দেখানো বাদ দিয়ে সে কি করলো? জনগণের উপরে অরাজকতা শুরু করলো, যেটাকে বলে ফ্যাসিস্ট একটা সরকার, যেটাকে বলে একজন ডিক্টেটর, একজন স্বৈরাচার সরকার, যে সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে। এমনকি এই সামনে যে 2024 সালের যে ভোট হলো, এই ভোটে সে বিপুল সংখ্যায় এমপি ভোটে সে জয়যুক্ত হলো এবং সে পুনরায় আবার প্রধানমন্ত্রী হলো। অর্থাৎ 15 বছর হয়ে গেল সে নিজের ওই গদিতে বসে আছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই রকম বৈশিষ্ট্যই ছিল ফেরাউনের ভিতরে। এবং রাজনৈতিক ব্যাপারে যে সমস্ত ধর্মীয় আলেমরা রাজনীতির ব্যাপারে যারা হক কথা বলতো, তাদেরকে তিনি তুলে নিয়েছেন। যেমন আছে জসিমউদ্দিন রহমানী, তিনি এখনো বেঁচে আছেন। তিনি অ্যারেস্ট করেছেন মুফতি আমির হামজাকে, তিনি অ্যারেস্ট করেছেন আল্লামা মামুনুল হককে, তিনি অ্যারেস্ট করেছেন বাংলাদেশের নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী সাহেবকে। বহু মানুষকে তিনি হেনস্থা করেছেন। এবং রাজনৈতিক পর্যায়ের দেখা যায় খালেদা জিয়াকে তিনি অ্যারেস্ট করেছেন এবং তাকে আজীবন কারাদণ্ডে রেখেছিলেন। এগুলো কি আপনার পতনের জন্য যথেষ্ট ছিল না? আপনি কি মনে করেছিলেন যে আপনার পতন হবে না, কোনোদিন আপনার মৃত্যুও হবে না? যারা স্বৈরাচার, যারা ডিক্টেটর, যারা স্বৈরাচার শাসক হয়, যারা ফ্যাসিস্ট শাসক যারা হয়, তারা এরকমই চিন্তা ভাবনা করতে থাকে যে আমার কোনোদিন পতন হবে না। নিজের গদি চেয়ার বাঁচানোর জন্য কত কি যে করেছে। আপনি একটা একটা করে একটু নমুনা দেখেন তার পতনের কারণ কি। সে যখন থেকে গদিতে এসেছে 2008-9 সালের পরে
যখন গদিতে এসেছে, তারপরে 5 বছর পরে যখন ইলেকশন হলো, সে কি করলো, দেশের যে সমস্ত নিয়ম ছিল, শৃঙ্খলা ছিল, যে সমস্ত আইন ছিল, বিধান ছিল, সেগুলোকে সে পরিবর্তন করতে শুরু করলো, নিজের ইচ্ছা মতো সাজাতে শুরু করলো, নতুন নতুন আইন পাশ করতে শুরু করলো, যেগুলো দিয়ে কি করা যায়, যে সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকার যাদেরকে ভালোবাসে তাদের বিরুদ্ধে যখন কথা বলবে, তাদেরকে কি করা হবে, মেরে ফেলে দেওয়া হবে। যেমন আবরার ফাহাদ নামে একজন সন্তান ছিল ঢাবির, মানে একজন মেধাবী ছাত্র ইউনিভার্সিটির, সেই ছাত্রটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এর নাম হলো হাসিনা সরকার। ঠিক একই রকম ভাবে যদি দেখা যায়, মানুষকে হত্যা করার জন্য যত রকম চক্রান্ত সব করেছে এরা। কি করেছে, মাহফিল বানচাল করে। তার মানে আপনি কোরআনের হাদিসের আলোচনা করার জন্য একটা মাঠে ময়দানে একটা আলোচনা সভা রাখবেন, তার জন্য পারমিশন নেওয়া লাগবে। কোথায়? নেতাদের কাছ থেকে নিতে হবে, পুলিশের কাছ থেকে নিতে হবে, তারপরে গিয়ে আপনি একটা মাহফিল সাজাতে পারবেন, তারপরে গিয়ে আপনি চাঁদা কালেকশন করতে পারবেন, তার আগে হবে না। অথবা আপনি সম্পূর্ণ সব কিছু ব্যবস্থা করে নিয়েছেন, মাহফিলের অনুমতি নিয়েছেন, এখন আপনাকে আবার যখন আপনি ব্যানার ছাপাবেন, ওই ব্যানারের ভিতরে ওই রাজনৈতিক নেতাদের নাম ওখানে দিতে হবে, না হলে মাহফিল করতে দেওয়া হবে না। এই যে স্বেচ্ছাচারিতা, নিজের যা মনে চায় তাই করব, এই যে সমস্ত ঔদ্ধতা, এগুলো আল্লাহ সহ্য করেন না। 2 নম্বর পয়েন্টে আসি, মানুষ যে তার বিরুদ্ধেই যেত, যে তার বিরুদ্ধে শক্ত কথা বলতো, তাদের নামে কেস লাগিয়ে দাও।